ব্যাংক হিসেব জব্দে বিপাকে দুর্নীতিতে অভিযুক্তরা দেশে ফিরে আত্মসমর্পণ করতে আগ্রহী অনেকে। টিকিটের জন্য সৌদি প্রবাসীদের ভোগান্তি কমছে না, ভিসা ও ইকামার মেয়াদ আরও বাড়ানোর দাবি। রাজধানীতে অবাধে চলছে নিবন্ধনহীন লেগুনা, বাড়ছে ঝুঁকি, মানবিক কারণে নীরব থাকছে পুলিশ। বরগুনায় রিফাত হত্যা মামলার রায় ঘোষণা কাল, মিন্নি সহ সব আসামির সর্বোচ্চ শাস্তি চায় পরিবার। শত বছরের রেকর্ড বৃষ্টিতে 4 দিন ধরে পানির নিচে রংপুর, চরম দুর্ভোগে পানিবন্দী প্রায় 2 লাখ মানুষ। স্বাগত 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুফি আহমেদ এবং আমি দোলা ডলরেস। পুরো খবরে যাচ্ছি। ব্যাংক হিসাব জব্দের কৌশলে দুর্নীতিতে অভিযুক্ত অনেকে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ছে। দুর্নীতি দমন কমিশন বলছে এ কারণে বিদেশে পালিয়ে যাওয়া অনেকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চায়। তবে ব্যাংক হিসাব জব্দের পাশাপাশি অভিযোগ প্রমাণে দুদককে তৎপর থাকার পরামর্শ টিআইবির। কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেলে তার স্থাবর সম্পদের পাশাপাশি ব্যাংক হিসেবের তথ্য জানতে চায় দুদক। লেনদেনে অস্বাভাবিকতা দেখলে ব্যাংক হিসেব জব্দের ব্যবস্থা করে সংস্থাটি। অস্বাভাবিক লেনদেনের কারণে গেল 2 বছরে প্রায় 500 ব্যাংক হিসেব জব্দ করেছে দুদক। দেশের পাশাপাশি বিদেশেও ব্যাংক হিসেব জব্দ করেছে তারা। তাই বিদেশে পালিয়ে গিয়ে শেষ রক্ষা করতে পারছে না দুর্নীতিতে অভিযুক্তরা। এতে অনেকেই দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চায়। কেউ কেউ বিদেশ থেকে ফেরত আসছে যে তাদের টাকা জব্দ হয়েছে, তারা এখন কিছু করতে পারে না। তাদের যে অবৈধ সম্পদ সেটা বাইরে তারা পাচার করতে পারে না অথবা অন্য কোনো অ্যাকাউন্টে সরিয়ে ফেলতে পারে না, সেই পথ রুদ্ধ হয়ে যায়। তবে যারা সরাসরি দুর্নীতিতে জড়িত নয় তাদের ব্যাংক হিসেব জব্দের আগে বিবেচনা করা উচিত বলে মনে করে টিআইবি। কি ধরনের ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে সেটি দেখার বিষয়। এখানে নাম, পরিচয়, অবস্থান বা ব্যক্তির ক্ষমতার সাথে যোগসাজশ, প্রত্যক্ষ বা পরোক্ষ এই বা সম্পৃক্ততা, এই ধরনের বিষয়গুলি কি উপাদান হিসেবে কাজ করছে নাকি অপরাধের মাত্রা। আইনের চোখে সবাই সমান, এই বিবেচনায় যদি এই কাজটি করা সম্পন্ন হয় তাহলে এটা সুফল পাওয়া যেতে পারে। ব্যাংক হিসেব জব্দের পাশাপাশি অভিযোগ প্রমাণে দুদককে তৎপর থাকতে হবে বলেও মনে করে টিআইবি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সৌদি আরবে ফেরার টিকিট, ভিসা ও ইকামার মেয়াদ বাড়ানোর দাবিতে চাকরি নিয়ে শঙ্কায় থাকা প্রবাসীদের বিক্ষোভ চলছেই। সোমবারও কারণ বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ কারণে ওই এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ফ্লাইট সংখ্যা বাড়ানোর পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যেই সব প্রবাসীকে সৌদি আরব পাঠানো সম্ভব। কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁওয়ের সামনে সৌদি এয়ারলাইন্সের টিকিট ও টোকেন পাওয়ার জন্য সকাল থেকেই প্রবাসীদের ভিড়। তারা ফিরতে চান কর্মস্থল সৌদি আরবে। দ্রুত টোকেন দেয়া, ভিসা ও ইকামার মেয়াদ বাড়ানোর দাবিতে নানা স্লোগান দিচ্ছেন প্রবাসীরা। প্রবাসীদের অভিযোগ, ভিসা ও ইকামার মেয়াদ বাড়ানোর বিষয়টি কেবল ঘোষণাতেই সীমাবদ্ধ, বাস্তব চিত্র ভিন্ন। তাই সৌদি আরব গিয়ে কাজে যোগ দেয়া নিয়ে অনিশ্চয়তায় তারা। আমাদের তো এখানে কোনো মূল্যই নাই। গেল সোমবারে বলে টোকেন দেওয়া হইবে, হইয়া কইয়া দিই নাই, কিন্তু 3,500-4 হাজার লোক টোকেন আসলো কিভাবে? 16 মার্চ আমার রিটার্ন টিকিটের ম্যাচ শেষ, আর ভিসার ম্যাচ 30 তারিখে শেষ। এখন আমাদের কি ভিসা সরকার 28 তারিখ, কালকে 29 তারিখে আর 2 দিন আছে। তো 2 দিনে কি আমাদের ভিসা বাকিটা 30 তারিখের পর আমাদের ভিসা আবার সরকারিভাবে লাগবে? দুপুরের পর বিকেলে আবারও সড়ক অবরোধ করেন প্রবাসীরা। এ সময় তীব্র যানজট সৃষ্টি হয় কারওয়ান বাজার, বাংলা মোটর সহ আশেপাশের এলাকায়। ডেইলি 3-4টা ফ্লাইট যাইতেছে, একটা ফ্লাইটে 300-র উপরে 350-400 প্যাসেঞ্জার ধরে, কিন্তু এত এক সপ্তাহে প্যাসেঞ্জার নিতেছে, এখনো 2300 পর্যন্ত তারা নিতে পারেনি। কফিলের সার্টিফিকেট এবং অদৃশ্য পররাষ্ট্রমন্ত্রীর যে ফর্মটা, এগুলো আপনার মনে করেন যে আমরা সাধারণ শ্রমিক হয়ে তাদের কাছ থেকে নেওয়া প্রায় অসম্ভবের ব্যাপার। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে
ইকামার মেয়াদ বাড়ানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আশ্বস্ত করেছে সৌদি সরকার। নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রবাসীদের ফেরত পাঠাতে সকল প্রস্তুতির কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। আমার বিশ্বাস আমরা পারবো, কারণ অনেকগুলো ফ্লাইট এখন যাচ্ছে এবং এই প্রথম থেকে একটু অব্যবস্থা হয়, বাট ইট শুড নট বি ডিফিকাল্ট। যখন অসুবিধার লোক থাকে তখন আরও কিছু লোক আরও অসুবিধার সৃষ্টি করে। প্রবাসীদের দাবি যত দ্রুত সম্ভব ভিসার মেয়াদ বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা। তা না হলে আগামীকাল আবারও সকাল থেকে বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে সৌদি প্রবাসীরা। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সকাল থেকে রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের বুথের সামনে ভিসা ইকামার মেয়াদ বাড়ানোর পাশাপাশি দ্রুত টোকেন দেওয়ার দাবি জানাচ্ছেন প্রবাসীরা। তাদের অভিযোগ, ভিসা ও ইকামার মেয়াদ বাড়ানোর বিষয়টি কেবল সরকারি ঘোষণাতেই সীমাবদ্ধ। এই মুহূর্তে সৌদি এয়ারলাইন্সের বুথের সামনে রয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। সবশেষ সেখানকার পরিস্থিতি জানবো তার কাছ থেকে। শরীফ, সৌদি প্রবাসীদের আজকে সেখানকার কি পরিস্থিতি? আপনি নিশ্চয়ই তাদের সাথে কথা বলেছেন। আজকে তাদের কি কি দাবি, কি কি অভিযোগের কথা শোনা যাচ্ছে? দেখুন, আজকে 2300 থেকে 2700 যাদের টোকেন সিরিয়াল আছে তাদেরকেই আজকে টিকিট দেয়া হচ্ছে। এই কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এই টিকিট দেয়া। তবে এখানে একটি অভিযোগ আজকে খুব বেশি পাচ্ছি। অভিযোগটি হচ্ছে, এখানে যারা লাইনে আছেন, আপনি দেখতে পাচ্ছেন যারা লাইনে আছেন, এদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে 30 তারিখ, অর্থাৎ আগামীকাল ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই কারণে তারা টোকেন সংগ্রহ করে এখানে অপেক্ষায় আছেন। কিন্তু যখন তারা টিকিট কাটতে যাচ্ছেন সৌদি এয়ারলাইন্স কর্মকর্তারা তখন তাদেরকে জানিয়ে দিচ্ছেন, যেহেতু তাদের ইকামার যাদের না বাড়ানো হয়েছে তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে না। অর্থাৎ এখান থেকে টিকিট পেতে হলে তার ইকামার মেয়াদ বাড়ানোর কাগজপত্র দেখাতে হবে। এখন এ নিয়ে একটু জটিলতা তারা বলছে। মূলত এখানে যারা প্রবাসীরা আছেন তারা বলছেন অনেকের যে মালিক, অর্থাৎ কফিল, যেটি সৌদিতে কফিল বলে মালিককে, সেই কফিল অনেককে তাদের যে ভিসার মেয়াদ বাড়ানোর যে কাগজপত্র সেগুলি দিচ্ছে না। এ কারণে তারা তাদের যে সৌদি ফেরত যাবার যে বিষয়টি সেটি একেবারেই অনিশ্চিত হয়ে পড়েছে। কিছুক্ষণ আগে আমি একজনকে দেখেছি, তিনি দীর্ঘ বেশ কয়েকদিন এখানে অপেক্ষার পর টোকেন পেয়েছিলেন এবং আজকেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তিনি আজকে এই কাউন্টারের ভেতরে যাবার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি টিকিট পাননি। কারণ তার ভিসার মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল, কিন্তু তার যে ইকামার মেয়াদ বাড়ানো, অর্থাৎ সরকারি যে ঘোষণা এসেছে 24 দিন ইকামার মেয়াদ বাড়ছে, আসলে এটি সবার ক্ষেত্রে হচ্ছে না। এটি এক এক কোম্পানি এক এক ধরনের পদক্ষেপ নিয়েছে। অনেক কোম্পানি আছে যারা অটোমেটিকলি তাদের যে মেয়াদ সেটি বাড়িয়ে দিয়েছে, আবার অনেক কোম্পানি বাড়িয়ে দেয়নি, অনেক কোম্পানির কাছে আবেদন করতে হচ্ছে। আবার এখানেও আমি অভিযোগ পেয়েছি যে সৌদি যে মালিক রয়েছে তাকে ফোন দিচ্ছে কিন্তু সে রিপ্লাই করছে না এবং কাগজপত্র চাচ্ছে এই ভিসার মেয়াদ ইকামার মেয়াদ বাড়ানোর, সেটিও দিচ্ছে না। অর্থাৎ এই যে জটিলতা, এই জটিলতায় এখানে প্রবাসী যারা আছেন তারা বলছেন অনেকেই তাদের যে কর্মস্থল সৌদি আরব সেখানে তারা ফিরতে পারবেন না। একটি বিষয় হচ্ছে যে আপনি এখানে যে মানুষ প্রবাসীদের দেখছেন, তারা এখানে ফজর বা ভোর থেকে তারা এখানে অপেক্ষা করছেন। তারা এখন ধীরে ধীরে ভেতরে যাচ্ছেন, টিকিট সংগ্রহ করছেন। এর বাইরেও, অর্থাৎ এই টিকিট কাউন্টারের সামনের বাইরেও, মূল গেটের বাইরে অর্থাৎ সড়কে, যেটি কারওয়ান বাজার কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, সেই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউর যে একটি অংশ, সেই একটি অংশ কিন্তু এখন পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে। একটি লেন দিয়ে যান চলাচল করছে। এখানে সকাল থেকে তারা অবস্থান নিয়েছেন। এখানে একটি বিষয় কেউ এখন পর্যন্ত পরিষ্কার হতে পারছে না যে আসলে যাদের নতুন করে টোকেন দেওয়ার কথা তাদের কবে থেকে টোকেন দেবে। এ নিয়ে আমরা সৌদি এয়ারলাইন্সের এক এক দিন আসলে এক এক ধরনের বক্তব্য শুনি, তবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাইনি যে আসলে যারা এখন পর্যন্ত কোনো টোকেন হাতে পাননি তাদের আসলে কবে নাগাদ সেই টোকেন দেওয়া হবে। মাহমুদ শরীফ, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, পরবর্তী নিশ্চয়ই আবারও বিস্তারিত জানতে আপনার কাছে আসবো। কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের বুথের সামনে থেকে সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। দেখছেন বিরোধী ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো যা থাকছে, দেশে প্রতিদিন যক্ষ্মায় আক্রান্ত হচ্ছে প্রায় 800 মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকা, চট্টগ্রাম ও খুলনায়। রামু সহিংসতার 8 বছরেও অনেক আসামি ধরা ছোঁয়ার বাইরে, বিচার নিয়ে সংশয় বৌদ্ধ সম্প্রদায়ের। পুলিশ ও বিআরটিএর সামনে রাজধানীর নানা রুটে অবাধে চলছে ফিটনেসহীন হিউম্যান হলার বা লেগুনা। বেশিরভাগ গাড়ি ও চালকেরই নেই লাইসেন্স।
পুলিশ বলছে আপাতত মানবিক কারণে এসব পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের তথ্য, দেশের মোট সড়ক দুর্ঘটনার 7% এসব হালকা যানবাহনের কারণে। রাজধানীর সদরঘাট থেকে পোস্তাগোলা, গুলিস্তান, যাত্রাবাড়ি রুটে চলাচল করে জিপ গাড়ির মতো দেখতে সব হিউম্যান হলার। এসব গাড়ির বেশিরভাগেরই আয়ুষ্কাল শেষ হয়েছে অনেক আগে। কোনোটির ফিটনেস পরীক্ষা হয়েছে অন্তত 5 বছর আগে। পাশাপাশি চালকদেরও নেই লাইসেন্স। অরিজিনাল যদি 5 মিনিট সময় দেন আমি লাইসেন্স দেখাই দিই। আমার বাসায় আছে, আমি ফোন দেবো লাইসেন্স আইসো। আমরা চাকরি করি, মালিক সমিতি গাড়ি নামাই দিয়েছে, রোডে আমরা চালাইতেছি। লাইসেন্স করতে দিয়েছি, এটা তো আনি নাই, কেমন মনের বলে বাসায় রেখে গেছি। সবই ঠিক আছে, আপনি দেখেন আপনার চোখ নাই, যে গাড়ি সাপ নাই নাকি, দরজা নাই, সব ঠিক আছে, নাহলে সরকার ফিটনেস কিভাবে দিল? এ ধরনের যানবাহন আবার রিকুইজিশনেও নেয় পুলিশ। আর যাত্রীরা বলছেন বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই উঠতে হয় এসব পরিবহনে। তো ভালো গাড়ি পাই না, এর বাধ্যগত যাইতে হয়। আমরা তো যাওয়ার উপায় নাই, যাইতে হলে গাড়ি যেতে হয়, এখানে আর কোনো লাইনের কোনো গাড়ি নেই। বিআরটিএ বলছে ডাম্পিং স্টেশনের স্বল্পতার কারণে জব্দ করা হচ্ছে না এসব গাড়ি। যদিও এসব গাড়ির চলাচল বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানায় তারা। তবে বাস্তবে পুলিশের সামনে অবাধে চলছে মেয়াদোত্তীর্ণ ফিটনেসহীন হিউম্যান হলার। এত সংখ্যক গাড়ি পাঠানো হয়েছে, এখন ডাম্পিং স্টেশনে রাখার জায়গা নাই, কাজে এটা সব দিক দিয়ে সমস্যা। তবে এগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান আগেও ছিল এবং আগামীতেও একটা অভিযান পরিচালিত হবে। লাইসেন্সবিহীন গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি, এগুলো চলার কোনোই সুযোগ নেই পুলিশকে ম্যানেজ করে। এখন প্রভাবশালী মহলকে ম্যানেজ করে এটা চলা যায় কিনা এটা আমার জানা নাই। আসলে এটা চলা যাওয়ার কোনো সুযোগ নাই। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট ARI এর তথ্য বলছে দেশে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ এসব হালকা যানবাহন, যা দ্রুত সড়ক থেকে উঠিয়ে নেওয়ার পরামর্শ তাদের। ইন্ডিকেটর নাই, টায়ারটা দেখা যাবে একেবারে পুরনো একটা টায়ারে চলছে, ব্রেকগুলো ঠিকমতো তো কাজ করে না, হর্ন নাই, তার ওয়াইপার নাই, কিছুই নেই। অর্থাৎ সেই গাড়িগুলো কিন্তু দেখা যাচ্ছে আমরা কিন্তু অন্তত 14 থেকে প্রায় 20 জন মানুষ নিয়ে কিন্তু তারা চলে যাচ্ছে, এবং এগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। আর বিশেষ করে যারা চালাচ্ছে যে গাড়িগুলো তারাও কিন্তু দেখা যাচ্ছে পেশাদার চালক না। 2002 সালে রাজধানী থেকে 37,000 টু স্ট্রোক 3 হুইলার উঠিয়ে দেয় সরকার। এরপর গণপরিবহনে আসে প্রায় 5,500 হিউম্যান হলার বা লেগুনা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেট এমসি কলেজে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সাইফুর রহমান, মাহবুবুর রহমান সহ অন্য আসামিরা এর আগেও নানা অন্যায় কাজে জড়িত ছিল বলে অভিযোগ শিক্ষার্থীদের। তাদের এ ধরনের কর্মকাণ্ডে কলেজ প্রশাসন ছিল নির্বিকার। এ কারণে ধর্ষণের ঘটনার পর কলেজ প্রশাসনের গঠিত তদন্ত কমিটি কতটা প্রভাবমুক্ত থেকে কাজ করতে পারবে প্রশ্ন উঠছে তা নিয়ে। এমসি কলেজের ছাত্রলীগ নেতাকর্মীদের অনেকে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত থাকলেও এতদিন প্রতিবাদ করার সাহস পাননি সাধারণ শিক্ষার্থীরা। এখন ধর্ষণের ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে মুখ খুলছেন তারা। শিক্ষার্থীরা বলছেন, বিভিন্ন সময় ছাত্রীদের উত্ত্যক্ত করা, শ্লীলতাহানি, হোস্টেল সুপারের বাংলা ব্যবহার, ছাত্রাবাসের উন্নয়নের টাকা আত্মসাৎ করেছেন তারা। তবে তাদের বিরুদ্ধে কখনোই কোনো ব্যবস্থা নেয়নি কলেজ প্রশাসন। বিভিন্ন সময় আমাদের মাননীয় অধ্যক্ষ স্যার, যিনি ওনাকে আমরা জানিয়েছি, উনি কোনো ধরনের বিচার করে নাই। উনি কি কারণে এই ধরনের গুন্ডা পালেন বা লালন পোষণ করেন ওইটা উনি জানেন। ব্যবস্থা না নেয়ার কারণ হিসেবে নিজেদের অসহায়ত্বের কথাই তুলে ধরেছেন কলেজের অধ্যক্ষ। সরকারি কর্মকর্তা হিসাবে অনেক কিছু বলতে পারি না, এখানে রাজনীতির বিষয়ে আমি কোনো কথা বলতে পারি না, রাজনৈতিক সংগঠনের ব্যাপারে আমি কোনো কথা বলতে পারি না, আমার সীমাবদ্ধতা আছে। ছাত্রাবাসে ধর্ষণের ঘটনার পর কলেজ প্রশাসন তদন্ত কমিটি গঠন করলেও তাতে আস্থা রাখতে পারছেন না শিক্ষার্থীরা। অতীতের ভূমিকা বিবেচনায় কমিটি কতটা নিরপেক্ষভাবে কাজ করতে পারবে সেই প্রশ্ন তাদের। কোনো কারণে যদি এই ধরনের অপরাধীদেরকে প্রশ্রয় দিয়ে তাদেরকে কেউ যদি আড়াল করার চেষ্টা করেন, তার বিরুদ্ধেও আমরা সংগ্রাম করতে চাই। প্রিন্সিপাল নিজেই বলছেন যে এইটা আসলে না, নিজেই উনি কথা বলতে পারতেছেন না, মুখে তালা লাগানো ওনার। উনি যখন কথা বলতে পারতেছেন না, সুপার কি, একজন হোস্টেল সুপার কি বলতে পারেন? প্রশাসন আগে কঠোর হলে ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে এতটা বেপরোয়া হয়ে উঠতে পারত না বলে মত অনেকের। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট।
সিলেটের এমসি কলেজের ঘটনায় যারাই জড়িত থাকুক শাস্তি পেতে হবে, কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সোমবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কৃষক লীগের আলোচনা ও দোয়া মাহফিলে তিনি কথা জানান। এ সময় তিনি বলেন, এমসি কলেজের ঘটনা বর্বরোচিত, সুশাসন প্রতিষ্ঠায় অন্যায়কারীকে কোনো ছাড় দেবে না সরকার। তিনি জানান, অল্প সময়ের মধ্যে বাকি আসামিদেরও গ্রেপ্তার করা হবে। এমসি কলেজের যে ঘটনা ঘটছে, একটা বর্বরোচিত ঘটনা ঘটেছে, যেই করে থাকুক তাকে শাস্তি ভোগ করতেই হবে। এবং আপনারা নিশ্চয়ই জানেন, যাদের নামে এজাহার হয়েছিল 6 জনের নাম আমরা প্রাথমিকভাবে পেয়েছি, তার 4 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি, আর 2 জনকে আমরা কিছু মানে অল্প সময়ের মধ্যে আমরা ধরে ফেলবো, আমরা বিশ্বাস করি। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্ত বয়স্ক 10 আসামির রায় ঘোষণা আগামীকাল। রিফাতের স্ত্রী মিন্নি সহ সব আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে রিফাতের পরিবার। তবে মিন্নিকে নির্দোষ দাবি করে ন্যায় বিচারের প্রত্যাশা তার পরিবারের। আর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, আসামিদের সর্বোচ্চ শাস্তির মাধ্যমে মাইলফলক হয়ে থাকবে এই রায়। 2019 সালের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। প্রকাশ্যে এমন হত্যাকাণ্ডের পর পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনার মধ্যে গত বছরের 2 জুলাই গোলাগুলিতে মারা যায় অন্যতম আসামি নয়ন মঠ। এর 14 দিন পর মামলার মূল সাক্ষী রিফাতের স্ত্রী মিন্নিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হয় মামলার অন্য আসামিরাও। হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয় স্ত্রী মিন্নি সহ আসামিরা। এবছরের 1 জানুয়ারি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে রিফাতের স্ত্রী মিন্নি সহ 7 জন এবং আসামিদের পালাতে সহায়তার অভিযোগে 3 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। তবে মিন্নি সম্পূর্ণ নির্দোষ বলে দাবি তার পরিবারের। মিন্নি যে সে কোনো কায়দায় এর সাথে জড়িত না এবং সে তার স্বামী হারাইলো, সে বহু দুঃখে কষ্টে তার দিন কাটতেছে এবং সে মানসিক ভারসাম্যহীনতায় ভুগতেছে, ও যেন বেকসুর খালাস পায়। প্রাপ্তবয়স্ক 10 আসামির বিরুদ্ধে 30 কার্যদিবসের মধ্যে শেষ হয় 76 আসামির সাক্ষ্য গ্রহণ। দোষীদের সর্বোচ্চ শাস্তি চায় নিহত রিফাতের পরিবার। একটা মেয়ের কারণে মানে যে ছেলেটাকে কিভাবে যে মানে নাটক করে হত্যা করা হয়েছে, এখানে এই মেয়ে যদি কোনো রকম ছাড় পেয়ে যায়, বাংলাদেশে অনেক আরও এরকম ঘটনা ঘটবে। আমি চাই রিফাত ফরাজি, রিশান ফরাজি এবং সাথে আরও যেন 2-1টার ফাঁসি হয়, এটা আমি আশা করি। করোনার কারণে 167 দিন পিছিয়ে যায় বিচার কাজ। সব মিলিয়ে হত্যাকাণ্ডের 461 দিন পর দেওয়া হচ্ছে রায়। আমরা রাষ্ট্রপক্ষের যারা প্যানেলের আইনজীবী ছিলাম, তারা খুব আশাবাদী যে 30 তারিখে আমাদের কাঙ্ক্ষিত রায়, সর্বোচ্চ রায় আমরা আশা করি এটা রায় হবে। মামলার 1 আসামি মুসা এখনো পলাতক। অন্যদিকে অপ্রাপ্তবয়স্ক 14 আসামির মধ্যে 8 জন জামিনে ও 6 জন কিশোর অপরাধ সংশোধনাগারে রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। অস্ত্র মামলায় মাত্র 8 কার্যদিবসে শেষ হলো রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহিদের বিচার। দেয়া হলো যাবজ্জীবন সাজা। মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস এ রায় দেন। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষ জানিয়েছে উচ্চ আদালতে আপিলের কথা। করোনা সংক্রমণের সময় রিজেন্ট হাসপাতালে ভুয়া রিপোর্ট দেওয়ার ঘটনা ফাঁস হয়। এরপর গ্রেপ্তার হয় চেয়ারম্যান শাহেদ। উত্তরায় অভিযানে তার একটি গাড়ি থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করে পুলিশ। মামলা হয় উত্তরা পশ্চিম থানায়। মাত্র 8 কার্যদিবসে শেষ হয় বিচার কাজ। এরই ধারাবাহিকতায় রায় হয় সোমবার। বেলা 1:45টায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে কারাগার থেকে আনা হয় আদালতে। দুপুর 2টায় শাহেদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের একটি অস্ত্র মামলায় আজকে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে একটি ধারায়, আরেকটা ধারায় তাকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত পর্যবেক্ষণে বলেন, সমাজে শাহেদের মতো ভদ্রবেশী অপরাধীদের জন্য এ রায় একটি বার্তা। ভদ্রবেশী শাহেদের মতো শুধু শাহেদ না, এই ধরনের ভদ্রবেশী অনেক অপরাধী যারা আছে সমাজে, তাদের কাছে এই মেসেজটা চলে যাবে যে অপরাধ করলে তার সে কোনোভাবে পার পাবে না। সে যত বড় ক্ষমতাশালী হোক, যেই হোক না কেন, তাকে শাস্তি পেতেই হবে। এটি একটা বড় মেসেজ। এদিকে এ রায়ে অসন্তোষ প্রকাশ করে শাহেদের আইনজীবী জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা।
সংক্ষুব্ধ। আমরা মনে করি উচ্চ আদালতে আপিল করলে আমরা ন্যায় বিচার পাবো, সেখানে আমরা আসামি পক্ষ খালাস পাবে বলে আমরা বিশ্বাস করি। শাহিদের বিরুদ্ধে অন্তত 30টি মামলা রয়েছে। এর মধ্যে 2017 সালে ফার্মার্স ব্যাংকের করা চেক জালিয়াতির মামলায় 4 অক্টোবর অভিযোগ গঠনের দিন ধার্য আছে। তবে তার বিরুদ্ধে বেশিরভাগ মামলাই প্রতারণার মামলা বলে জানিয়েছেন তার আইনজীবী। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিসেম্বরে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে বেশ কয়েকটি চুক্তি সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি আরও জানান, আজ বসছে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল জেসিসি বৈঠক, যেখানে আলোচনা হবে তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টন, সীমান্ত হত্যা, বাণিজ্য ঘাটতি নিয়ে। করোনার কারণে এবার বাংলাদেশ ভারত যৌথ পরামর্শ কমিশন জেসিসির বৈঠক বসছে ভার্চুয়ালি। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, আর ভারতের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে কোনো চুক্তি না হলেও দুদেশের অমীমাংসিত নানা ইস্যুতে আলোচনা হবে। ডিসেম্বরে দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে চুক্তি হবার সম্ভাবনা রয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আমরা এর মধ্যে চুক্তির জন্য, কারণ কিছুদিন পরে ভারতের প্রধানমন্ত্রী আসবেন, এই তো মানে আসবেন না, হবে ভার্চুয়ালি একটা মিটিং হবে ডিসেম্বরে। তো তখনও চুক্তি হয়তো প্রধানমন্ত্রী সামনে হলে পরে ইট লুকস বেটার। আমাদের ভিক্টরি ডে ওই সময়ে মুজিববর্ষ শেষ হওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রীর মধ্যে একটি আলোচনা হবে ভার্চুয়ালি। আর যদি কোভিড চলে যায় তাহলে হয়তো সাক্ষাৎ হতে পারে। এবারের বৈঠকে তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টন, নদী শাসন, সীমান্ত হত্যা সহ নানা বিষয়ে আলোচনার এজেন্ডা রয়েছে। একই সঙ্গে যৌথ নদী কমিশনের সভা নিয়মিত করতেও জোর দেবে ঢাকা। এছাড়া সড়ক ও ঢাকা পথে দুদেশের যোগাযোগ সীমিত আকারে চালুর প্রস্তাব দেবে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী মহোদয় তার বক্তব্যে অবশ্যই এটা তুলবেন। আর কিলিং নয়, এই ধরনের একটা ইয়ে তো আমাদের দিক থেকে থাকবেই। আর এমনি পানির ব্যাপারে যে স্পেসিফিক যে ইস্যুগুলো আছে, সেটা তো আসলে তিস্তা তো একটা পার্ট, তাই না? এখানে আমাদের অনেকগুলো অভিন্ন নদী আছে, তো ওইটাও আমাদের দিক থেকে আমরা বলতে পারি যে আমরা সবগুলো নদী নিয়েই আমরা কাজ করতে চাই, মানে একটা নদীর ইস্যু যাতে আমাদেরকে মানে হস্টেজ না করে। বাংলাদেশের স্বাধীনতা ও দুদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর উদযাপনের প্রস্তুতি নিয়েও আলোচনা হবে জেসিসির বৈঠকে। 1 ঘন্টার বৈঠক শেষে যৌথ বিবৃতি দেবে ঢাকা ও দিল্লি। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের রামু সহিংসতার 8 বছর আজ। হামলার শিকার বৌদ্ধপল্লীতে আতঙ্ক কেটে গেলেও শুকায়নি সেই ক্ষত। ঘটনার পর বেশ কয়েকটি মামলায় আটককৃত অনেকেই এখন জামিনে রয়েছেন, আবার বেশ কয়েকজন আসামি রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে। এই পরিস্থিতিতে ন্যায় বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ। 2012 সালের 29 সেপ্টেম্বর উত্তম বড়ুয়া নামের এক বৌদ্ধ ধর্মাবলম্বী যুবকের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে রামুর 12টি বৌদ্ধবিহার, বৌদ্ধপল্লীর বসতঘর এবং উকিয়া টেকনাফের 7টি বৌদ্ধবিহার ও বেশ কিছু ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা লুটপাট চালানো হয় বৌদ্ধবিহার ও ঘরবাড়িতে। সে দুঃসহ স্মৃতি এখনো ভুলেনি ভুক্তভোগীরা। যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো সুষ্ঠু তদন্ত করে বিচারগুলো যেন সমাপ্ত করা হয়। আমাদের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় বিভিন্ন উৎসবের মাধ্যমে আন্তঃসম্পর্কের মাধ্যমে আমরা এই সম্প্রীতিটা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছি। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিতে যে আঘাত হেনেছিল দুর্বৃত্তরা তা এখন অনেকটাই দূর হয়েছে। এখন দরকার সুষ্ঠু বিচার। সেই ক্ষত আমরা এখনো ভুলতে পারি নাই, সেটিকে মনে রেখে আগামীতে যাতে না ঘটে সেই ব্যবস্থাগুলো আমরা এখন নিচ্ছি। জোর দিয়ে বলতে চাই, এ ধরনের ঘটনা যেহেতু কারোর জন্য, রাষ্ট্রের জন্য, মানুষের জন্য ভালো নয়, শুভ নয়, আর একটা দৃষ্টান্ত যাতে কোথাও স্থাপন না হয়, রচিত না হয়, সেজন্য রামু সহিংসতার একটা দৃষ্টান্ত তৈরি হতে হবে বিচারের মধ্যে। সাক্ষীরা আদালতে উপস্থিত না হওয়ায় বিচার কাজ থমকে আছে বলে জানালেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সাক্ষীরা যদি ঠিকমতো তাদের সাক্ষী যদি ঠিকমতো উপস্থাপন কোর্টের মধ্যে করতে পারেন, তাহলে আমি এই মামলার নিয়ে বিচারে সম্পূর্ণ আশাবাদী ইনশাআল্লাহ। রামু, উখিয়া ও টেকনাফে সহিংসতার ঘটনায়
এজাহারভুক্ত ৩৭৫ জন সহ ১৫,০০০-এরও বেশি অজ্ঞাতদের বিরুদ্ধে ১৯টি মামলা হয়। এসব মামলায় ৯৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। চট্টগ্রামের ডবলমুরিং থানার সুপারিওয়ালা পাড়ায় বেড়াতে এসে ধর্ষণের শিকার হবার ঘটনায় প্রধান আসামি চান্দু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে নগরীর পতেঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সদীপ কুমার দাস জানান, এই ঘটনার আগে ধর্ষণের সহযোগী হিসেবে ৩ জনকে আটক করা হয়েছিল। গতরাতে মূল অভিযুক্ত চান্দু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ফেনী থেকে 4 দিন আগে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় ফুপুর বাসায় বেড়াতে আসে 8ম শ্রেণীতে পড়ুয়া ওই কিশোরী। রোববার রাত 8টার সময় এই কিশোরীর ফুফাতো বোনের এক বান্ধবী নুরি আক্তারের সাথে সুপারিওয়ালা পাড়ায় বাসায় বেড়াতে যান। সেখানে ধর্ষণের শিকার হন ওই কিশোরী। এই ঘটনায় সোমবার বিকেলে 4 জনকে আসামি করে মামলা করে ধর্ষিতার মা। দেশের প্রতিদিন প্রায় 800 মানুষের যক্ষ্মা শনাক্ত হচ্ছে, যদিও 4 বছর আগের তুলনায় এই সংখ্যা অর্ধেকে নেমেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা, চট্টগ্রাম এবং খুলনায়। রাজধানীর বাসাবোর বাসিন্দা রফিকুল ইসলাম পেশায় একজন রিকশা চালক। যক্ষ্মার লক্ষণ নিয়ে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি হয়েছেন। এই হাসপাতালে প্রতিদিন কয়েকশো রোগী আসেন এমন লক্ষণ নিয়ে। রোগ শনাক্তে সারা দেশে আছে 1200 ল্যাব। এতে 2009 সালে 40 লাখ টেস্ট করে রোগী শনাক্ত হয়েছে 2,92,942 জন। বলা হয়ে থাকে একজন যক্ষ্মা রোগী 6 থেকে 10 জনকে সংক্রমিত করতে পারে, কিন্তু এখনও শনাক্তের বাইরে 25 ভাগ রোগী। ফলে রোগী শনাক্তই এখন বড় চ্যালেঞ্জ। আমাদের একটাই দরকার, সেটা হলো পরীক্ষা টিবির জন্য। এই মুহূর্তে ডায়াগনোসিস হওয়ার পরে যে মেকানিজম, চিকিৎসা, ওষুধ দেওয়া, ওষুধ আমাদের আছে। সেবাকর্মী, স্বাস্থ্যকর্মী প্রস্তুত আছে, তারা সেবা দেবে, স্বাস্থ্য ওষুধ খাইয়ে দেবে। আমাদের এখন দরকার হলো প্রত্যেকটা প্রিজাম্পটিভ কেস, সিমটোমেটিক কেসটাকে সেবা কেন্দ্রে নিয়ে এসে পরীক্ষা করানো। গ্রামের তুলনায় শহরে যক্ষ্মার প্রকোপ বেশি। রাজধানীর পুরান ঢাকা, সাইদাবাদ ও মিরপুরে বেশি শনাক্ত হচ্ছে। ঢাকার বাইরে বেশি রোগী চট্টগ্রাম ও খুলনায়। যক্ষ্মা হয় যদি ঘনবসতি পূর্ণ এলাকা, তারপর স্যাঁতসেঁতে এলাকায় থাকে, তাহলে টিবিটা তাদের বেড়ে যায়। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম যে বড় বড় পৌরসভা আছে, মিউনিসিপ্যালিটিগুলো, সেগুলোতে আমাদের টিবি রোগী। আরবান টিবি, এটাকে আমরা নতুন করে ফোকাস করছি, কারণ এখানে বড় বড় হটস্পটস দেখা যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে যক্ষ্মা শনাক্তে সারা দেশে 272টি জিন এক্সপার্ট মেশিন বসানো হয়েছে। এবছরের শেষে বসছে আরও 200টি। এছাড়া 100 উপজেলায় বসবে এক্স-রে মেশিন। তাদের লক্ষ্য 2035 সালের মধ্যে মৃত্যু 95 ভাগ কমিয়ে আনা। আসলে যারা অনেক দূরে থাকে বা তিন বস্তিতে থাকে বা যারা থাকে, তারা কিন্তু এই স্বাস্থ্যকেন্দ্রে আসতে অনেক সময় নিয়ে ফেলে। আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থাপনা তাদের কাছে নিয়ে যেতে চাচ্ছি, তাহলে তারা দ্রুততার সাথে আমাদের সেবার মধ্যে আসবে এবং আমাদের সেবার মধ্যে আসলেই কিন্তু আমরা তাদের নির্ণয় করতে পারবো এবং বিনামূল্যে চিকিৎসাটা দিতে পারবো। বাংলাদেশের যক্ষ্মায় মৃত্যুহার প্রতি লাখে 24 জন। মৃত্যু কমাতে 4 লাখ রোগীকে বিনামূল্যে ওষুধ দিচ্ছে সরকার। চিকিৎসা নিলে যক্ষ্মায় সুস্থতার হার 95 ভাগ। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতিটি কলকারখানা ও প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনে হাইকোর্টের রুলের নথি এখনও শ্রম অধিদপ্তরে পৌঁছায়নি, যদিও এরই মধ্যে কেটে গেছে 7 মাস। শ্রম অধিদপ্তর বলছে করোনায় আদালত বন্ধ থাকায় তারা রুলের কাগজ পায়নি, আর মহিলা ও শিশু অধিদপ্তরও রুলের জবাব দেয়নি। ঢাকা উত্তর সিটি জানিয়েছে শিগগিরই তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। হাইকোর্টের আইনজীবী ইশরাত হাসান কক্সবাজারে বেড়াতে গিয়ে সন্তানকে নিয়ে ব্রেস্ট ফিডিংয়ের সমস্যায় পড়েন। তিনি উপলব্ধি করেন প্রতিটি জনবহুল এলাকায় ব্রেস্ট ফিডিং কর্নার জরুরি। এ নিয়ে তিনি গত বছরের অক্টোবরে হাইকোর্টে রিট করেন। রিটটি গ্রহণ করে 28 ফেব্রুয়ারি রুল জারি করেন হাইকোর্ট। মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে পোশাক কারখানা সহ দেশের সব কলকারখানায় 2 মাসের মধ্যে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ দেন হাইকোর্ট বেঞ্চ। কোর্টের অর্ডার তাদের কাছে পৌঁছানো, ফর্মালি পৌঁছায়, সেটাতে একটু সময় লাগে সত্যি, কিন্তু গণমাধ্যমের মাধ্যমে তারা কিন্তু আগে থেকেই জেনে যায়। তো যারা আসলে নিজের থেকেই সদিচ্ছা থাকে তাদের তো নিজেদেরই করে ফেলার কথা। তো কিন্তু তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমাদের কেন কোর্ট পর্যন্ত যেতে হবে? এটা তো আমাদের এমনিতেই পাওয়ার অধিকার। রুল জারির 7 মাসে মাত্র 6টি রেল স্টেশনে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন হয়।
এছাড়া কিছু পোশাক কারখানায় আগে থেকেই এই সুবিধা আছে, তবে বেশিরভাগ কলকারখানা, যাত্রী ছাউনি বা জনবহুল এলাকা নির্দেশনা বাস্তবায়ন হয়নি। নিজের লোক না থাকলে বাইরের লোক রাখা লাগতো, তারা টাকা দেওয়া লাগতো, সেই টাকাটা এখন দেওয়া লাগে না। রাখতে না পারলে মনে করেন এক্সট্রা আমাকে অন্যজনকে 2-3 হাজার টাকা দিতে হতো, বা একটা সমস্যা হতো, আমি চাকরি করতে পারতাম না। অফিস, আদালত, শপিং মল, ব্যাংক, বিমা, হাসপাতাল, রেল ও বাস টার্মিনাল সহ জনবহুল এলাকায় ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনে হাইকোর্টের নির্দেশের বাস্তবায়ন নেই বললেই চলে। তাই অধিকাংশ ক্ষেত্রেই বিড়ম্বনায় পড়তে হচ্ছে মায়েদের। আমরা মায়েরা যখন যাই বাইরে, এটা খুব জরুরি একটা দরকার, বা একটু বিশ্রামের জন্য একটু ক্লান্ত লাগলে একটু বসলাম, একটু ব্রেস্ট ফিডিং করলাম, দরকার এটা। বাসে ট্রাভেল করেছি বা রেলওয়ে স্টেশন ট্রাভেল করেছি, তখন আমাকে একদম কোনায় কোথাও বসে যে মানে ওড়না টোনা দিয়ে ঢেকে আমার বাচ্চাকে খাওয়াতে হয়েছে। তো এটা সবসময় খুব প্রবলেম ফেস করেছি আমি। বিদেশে কিন্তু দেখি টয়লেটের পাশে কিন্তু একটা রুম থাকে, ব্রেস্ট ফিডিং রুম থাকে এবং সুন্দরভাবে এটা মেনটেনও করা হয়। সিটি কর্পোরেশন নতুন যে মার্কেটগুলো আমি করবো, যে প্ল্যান যেটা আছে, এটিতে কিন্তু আমার প্ল্যানের মধ্যে কিন্তু বলা আছে যে ব্রেস্ট ফিডিং রুম থাকতেই হবে। হাইকোর্টের রুল জারির 60 দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছিল শ্রম এবং মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরকে, যদিও কোনো পক্ষই এখনো জবাব দেয়নি। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনলাইনে পেঁয়াজ কিনতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা। তাদের অভিযোগ, কেনার জন্য কল দিলেই বিক্রেতারা জানাচ্ছেন পেঁয়াজ শেষ। অনলাইন বিক্রেতাদের সংগঠন ইক্যাব বলছে, অনলাইনে পেঁয়াজের বিপুল চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। এতে চাহিদা মতো পণ্য দিতে পারছে না বিক্রেতারা। চাহিদা থাকায় অনলাইনে বিক্রির জন্য পেঁয়াজের বরাদ্দ বাড়ানো হবে, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গত 14 সেপ্টেম্বর ভারত পেঁয়াজের রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশের বাজারে হঠাৎ দাম বাড়ে পণ্যটির। তবে ভারত থেকে পেঁয়াজ আবার আসা শুরু হলেও কমেনি দাম। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে টিসিবির মাধ্যমে খোলা বাজারে বিক্রির পাশাপাশি অনলাইন কয়েকটি প্রতিষ্ঠানকে পেঁয়াজ বিক্রির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। 36 টাকা কেজি দরে 20 সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় অনলাইনে পেঁয়াজ বিক্রি। তবে সাশ্রয়ী দামে অনলাইনে পেঁয়াজ কিনতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা। পেঁয়াজ কেনার জন্য যোগাযোগ করা হলেই স্টক শেষ বলে জানাচ্ছেন বিক্রেতারা। পেঁয়াজের কথা যখনই বলি, পেঁয়াজ তো শর্ট আউট বলে, যে ভোরবেলায় বলবেন। আসলে এভাবে যদি স্টক আউট থাকে, আমরা ঘরের বাইরেও যেতে পারছি না, কিন্তু খাওয়া দাওয়া তো আমাদের বন্ধ নেই। ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইক্যাব জানায়, 6টি অনলাইন প্রতিষ্ঠান মিলে মোট 3 টন পেঁয়াজ বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে প্রতিদিন। কিন্তু অনলাইনে পেঁয়াজের চাহিদা কমপক্ষে 30 টন। এতে করে চাহিদা অনুযায়ী ক্রেতাদের পেঁয়াজ দেওয়া যাচ্ছে না। অন্যদিকে টিসিবি থেকে প্রতিষ্ঠানগুলোকে পেঁয়াজ সরবরাহ করতে প্রায় বিলম্ব হয় বলেও জানান তিনি। কোম্পানিগুলোকে হাফ টন করে ডেলি পেঁয়াজ দেওয়া হয়, যেটা আসলে মার্কেটের বর্তমান যে ডিমান্ড আছে সেটা তুলনামূলকভাবে কম। মার্কেট পেনিট্রেশন অনুযায়ী এটা আমরা মনে করি 30টা কোম্পানি হলে হয়তো ডেইলি 30 টন পর্যন্ত এটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ব্যালেন্স করা যাবে। বাণিজ্যমন্ত্রী জানান, আগামী 2-1 দিনের মধ্যে অনলাইনে বিক্রির জন্য পেঁয়াজের পরিমাণ কিছুটা বাড়ানো হবে। একই সাথে সরবরাহের জন্য টিসিবির লোকবল বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি। চাল বেশি শুরু করেছিল, এই স্টক ছিল না আসলে, আজকালকের মধ্যে সম্ভবত এসে যাবে এবং সবাইকে দেওয়ার সমস্যা ছিল। আরো বেশি হবে, আরো সংখ্যায় বাড়বে, লোক বাড়বে, এই কোয়ান্টিটিও বাড়বে। বর্তমানে অনলাইনে বিক্রির জন্য শুধুমাত্র আমদানি করা পেঁয়াজই সরবরাহ করা হচ্ছে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 2 দিনে বিশ্বে কমেছে করোনায় মৃত্যুর হার। 24 ঘন্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেছে 3,800-এরও বেশি মানুষের। নতুন রোগী শনাক্ত হয়েছে 2,30,000-এর কাছাকাছি। ভারতে নতুন করে প্রাণ গেছে 777 জনের। এ নিয়ে দেশটির মোট প্রাণহানি দাঁড়ালো 69,600-এরও বেশি। নতুন প্রায় 70,000 রোগী নিয়ে ভারতের মোট আক্রান্তের সংখ্যা 61 লাখের বেশি। ব্রাজিলে একদিনে প্রাণ গেছে 385 জনের। তবে মৃত্যুর পাশাপাশি দেশটিতে কমেছে নতুন সংক্রমিতের সংখ্যাও। আর্জেন্টিনায় একদিনে মৃত্যু হয়েছে 364 জনের। যুক্তরাষ্ট্রে নতুন 350-এর বেশি মৃত্যুর সাথে দেশটির মোট প্রাণহানি ছাড়িয়েছে 2,09,000। দেশটিতে একদিনে ভাইরাস মিলেছে 37,000-এরও বেশি মানুষের দেহে। এ পর্যন্ত বিশ্বের প্রাণহানি ছাড়িয়েছে 10,06,000। মোট আক্রান্তের সংখ্যা 3,35,00,000-এর বেশি। এদিকে সংক্রমণ বাড়ায় জেরুজালেমকে করোনার হট জোন ঘোষণা করেছে ইসরায়েল সরকার। ইন্দোনেশিয়া চীনের করোনা ভ্যাকসিনের ট্রায়াল নিয়ে আশাবাদী সিনোভ্যাক বায়োটেক। এখন পর্যন্ত স্বেচ্ছাসেবীদের মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। এ তথ্য জানিয়েছেন চীনা ফার্মাসিউটিক্যাল কোম্পানিটির প্রকল্প পরিচালক। তবে চূড়ান্ত ফলের জন্য অপেক্ষা করতে হবে আরও 4 মাস। আর সব ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে বাজারে আসছে চীনের এই টিকা।
অর্থ পাচারের মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার লাহোর হাইকোর্ট থেকে তাকে গ্রেপ্তার করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো ন্যাব। এর আগে তার জামিনের আপিল খারিজ করে আদালত। পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়, এ সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন কয়েকশো নেতাকর্মী। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ PMLN-এর প্রেসিডেন্ট ও বিরোধী নেতা শাহবাজকে গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ জানায় তারা। টুইটে দলের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ জানান, রাজনৈতিক কারণে শাহবাজকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে আদালতে হাজিরা না দেয়ায় নওয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। 10 মাস আগে জামিনে মুক্তির পর চিকিৎসার জন্য লন্ডন যান তিনি, বর্তমানে সেখানেই আছেন। কোয়ারেন্টিনের কঠিন নিয়মে আটকে গেছে টাইগারদের শ্রীলঙ্কা সফর। 14 দিনের কোয়ারেন্টিন শর্ত থেকে সরে আসেনি লঙ্কান বোর্ড। তাতে সিরিজ স্থগিতের ঘোষণা BCB সভাপতির। আগামী বছর নতুন সূচিতে খেলার আগ্রহের কথা SLC-কে জানানো হয়েছে। এদিকে দেশে ক্রিকেট ফেরানোর রূপরেখা তৈরি করেছে BCB। T20 টুর্নামেন্ট দিয়ে খেলা শুরু করার পরিকল্পনা ক্রিকেট বোর্ডে। চেষ্টার কমতি ছিল না দুই বোর্ডের। সমঝোতা হয়েছিল বেশ কিছু বিষয়ে, কিন্তু একটা জায়গায় আটকে গেছে সবকিছু। কোয়ারেন্টিন ইস্যুতে অনড় থাকলো দুই পক্ষই। BCBর 7 দিনের চাওয়া পূরণ হলো না, আর শ্রীলঙ্কাও 14 দিন থেকে সরে এলো না। ফলাফল টাইগারদের শ্রীলঙ্কা সফর আপাতত স্থগিত হয়ে গেছে। BCB সভাপতি জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি হলে নতুন সূচিতে খেলার আগ্রহ জানিয়ে দেওয়া হয়েছে SLC-কে। যেটাকে ওরা কোয়ারেন্টাইন বলছে, অন্যান্য জায়গায় যে কোয়ারেন্টাইন, এটার সাথে অনেক পার্থক্য। ফুল আইসোলেশন, ওই আইসোলেশনে ঘর থেকে বেরোনো সম্ভব না। তো এই অবস্থায় 14 দিন কোনো খেলোয়াড়ের পক্ষে থাকলে তার ফিজিক্যাল তো পরে, মেন্টাল যে কন্ডিশনটা হবে ওটার থেকে রিগেইন করতে তো অনেক সময় লাগবে। ওই অবস্থায় খেলা সম্ভব না, এটা আমরা আগেই বলে দিয়েছি। BCBর সব মনোযোগ এখন ক্রিকেটারদের ম্যাচে ফেরানো। প্রস্তুতি ক্যাম্প চলবে আরও 2 সপ্তাহের মতো। নিজেদের মধ্যে ভাগ হয়ে ক্রিকেটাররা খেলবেন 2টি 2 দিনের ও একটি 3 দিনের ম্যাচ। দ্রুতই আয়োজন করা হবে T20 আসর। আসলে করোনা পরিস্থিতি তো আমাদের দেশে একেবারে ভালো হয়ে যায় নাই যে আমরা এখনই সব শুরু করে দিতে পারবো, বাট আমরা খেলা শুরু করছি। আপাতত আমাদের তো এখন ক্যাম্প তো চলছেই, আবার শুরু হচ্ছে এখন ন্যাশনাল টিমের। তারপর ওরা প্র্যাকটিস ম্যাচ করবে 3টা। ডিটেলস আপনারা পেয়ে যাবেন কবে প্র্যাকটিস ম্যাচ খেলবে 3টা, আর তারপরই আমরা ডোমেস্টিক ক্রিকেট শুরু করতে যাচ্ছি। করোনায় বন্ধ হয়ে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগও আলোচনায় আছে। এছাড়া প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ চালু করতে বদ্ধপরিকর কর্তারা। করোনা গাইডলাইন মেনে দ্রুত কাজ এগিয়ে নিতে নির্দেশ দিয়েছেন সভাপতি। আমাদের যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, প্রিমিয়ার লিগ যা আছে খেলা, যা খেলতে হবে বাকি আছে, এগুলো শেষ করে ফেলবো। এইটার জন্য প্রিপারেশনের জন্য এই সময়টা নিচ্ছি, যাতে খেলার মধ্যেই আমরা থাকি। নিষেধাজ্ঞা শেষ না হওয়ায় BCB T20 আসরে খেলতে পারবেন না সাকিব। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিষেধাজ্ঞার 11 মাস পেরিয়েছে, মাঠে ফেরার কাউন্টডাউনও শুরু হয়ে গেছে। ঠিক 1 মাস পর মুক্ত হবেন সাকিব আল হাসান, ফিরতে পারবেন ক্রিকেটে। শ্রীলঙ্কা সফর স্থগিতে বেড়েছে আন্তর্জাতিক ম্যাচের অপেক্ষা, এখন ঘরোয়া ক্রিকেটেই প্রত্যাবর্তন হবে সাকিবের। লম্বা বিরতির পর তাকে মাঠে দেখতে মুখিয়ে অগণিত ভক্ত। আগের চেয়ে আরও আগ্রাসী হয়ে ফিরবেন সাকিব, প্রত্যাশা সাবেক অধিনায়কদের। মিডিয়া সবাই আপনারা যেভাবে সাপোর্ট করে এসেছেন আমার ভালো এবং খারাপ সময়, আশা করি এই সাপোর্টটা আপনাদের থাকবে, এবং এই সাপোর্টটা যদি থাকে আমি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আবার ক্রিকেটে ফিরতে পারবো। 28 অক্টোবর 2019 অপ্রত্যাশিত এক খবরে এলোমেলো দেশের ক্রিকেট। লঘু পাপে গুরুদণ্ড, ভক্তরা কাটাছেঁড়ায় ব্যস্ত ছিল, কিন্তু সাকিব ওসবে কান দেননি। চোখের জল মুছে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখেন সেদিন থেকে। কিছুদিন দেশে থেকে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। প্রথম সন্তান আলাইনার জন্মের পর পাশে থাকতে পারেননি, কিন্তু ইরাম হাসানের জন্মের ক্ষণ মিস করেননি। পরিবারকে কাছে পেয়ে খারাপ সময় ভুলেছেন। বদলে গেছেন সাকিব, এখন অনেক বেশি পরিণত চরিত্র। আগে সাকিব যতটুকু মাঠে ইনভলভ হইতো তার চেয়ে অনেক বেশি ইনভলভ হয় এখন। সো এই জিনিসটা ওই রিলেশনশিপটা হ্যাজ ডেভেলপড ওভার দ্য ইয়ার্স, অ্যান্ড এখন সে একটা ডিফারেন্ট মানুষ। করোনায় ম্যাচ মিসের সংখ্যা কমেছে, তারপরও নিষেধাজ্ঞায় থেকে ক্রিকেটকে মিস করেছেন প্রতিনিয়ত। মুক্ত হবেন 1 মাস বাদে। প্রত্যাবর্তনের মঞ্চ ঠিক হয়নি এখনও। সাকিব ফিরবেন স্বমহিমায়, তাতে কারো সন্দেহ নেই। সারা বিশ্বই জানে নাম্বার 1 অলরাউন্ডার, পজিশন হয়তো হারিয়ে গেছে, সেই হারানো পজিশনকে আবারও আমার মনে করি খুব শর্ট টাইমের মধ্যে সাকিব খুঁজে পাবে, এবং ওর মতো বিশ্বমানের প্লেয়ারের আমার মনে হয় না খুব একটা সমস্যা হওয়ার কথা। প্রত্যেকটা খেলোয়াড় যেমন 5 মাস 6 মাস এখানে বসে আছে ন্যাশনাল লেভেল প্লেয়ার,
সাকিবেরও ঠিক একই অবস্থা আমার কাছে মনে হয় যে তাতে সাকিবের কিন্তু খুব বেশি ঘাটতি বা খুব লস হয়েছে তা না 5-6 মাস বসে থাকা ঘরে আর সাকিব 11 মাস বসে আলটিমেটলি একই। সেপ্টেম্বরের শুরুতে দেশে ফিরে আতুরঘর বিকেএসপিতে শুরু করেছেন অনুশীলন। পাশে থাকছেন দুই গুরু কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও নাজমুল আবেদিন ফাহিম। লঙ্কা সিরিজ দিয়ে ক্রিকেটে ফেরার উপলক্ষ পেতেন। দ্বিতীয় টেস্ট থেকে সাকিবকে চেয়েছিল বোর্ড, কিন্তু আপাতত লঙ্কা সফর স্থগিতে কি লাভই হলো? কারণ আগামীতে 3 টেস্টের সিরিজ পুরোটাই খেলতে পারবেন টাইগার পোস্টার বয়। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। সাকিব ফিরবেন হয়তো আগের চেয়ে আরও আগ্রাসী হয়ে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একজন প্রধানমন্ত্রী হয়েও খেলার মাঠে প্রায়ই পাওয়া যায় শেখ হাসিনাকে। বাংলাদেশের জয়ে মাঠে বসে সাক্ষী হন, পতাকা উড়িয়ে সাধারণ দর্শকের মতো উচ্ছ্বাসও দেখান তিনি। সাফল্য পাওয়া দলগুলোকে সুযোগ পেলেই নিমন্ত্রণ করেন গণভবনে। এমন ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে পুরো ক্রীড়াঙ্গন। দেশের অভিভাবক তিনি, তবে সব দেশের অভিভাবক সে দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক হন না। কিন্তু শেখ হাসিনা ভিন্ন। খেলার প্রতি টানে বরাবরই ছুটে যান মাঠে, বাইরে থেকেও সাহস যোগান প্রতিনিয়ত। খেলার জগতে ছোট বড় তারকা মহাতারকাদের কাছে তিনি আদর্শ, অনুপ্রেরণার উৎস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন, বিশেষ উপলক্ষ ক্রীড়াঙ্গনেও। ভালোবাসা, শুভেচ্ছা বার্তায় ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া। বর্তমান আর সাবেক ক্রিকেটাররা ভিডিও বার্তায় দিয়েছেন শুভেচ্ছা। ক্রিকেটের সাথে সবসময় এভাবেই থাকবেন। আপনার দীর্ঘায়ু কামনা করছি। শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী। এই জন্মদিনে আপনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনার জন্মদিনে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন। ক্রিকেটের সাফল্য বেশি, তাই প্রচারেও থাকে সব সময়। কিন্তু বাঙালির প্রাণের খেলা ফুটবলের খোঁজখবরও নিয়মিত রাখেন প্রধানমন্ত্রী। নারীদের ধারাবাহিক সাফল্য কিংবা বয়সভিত্তিক ফুটবলের জয়যাত্রা, কোনোটাই তার কাছ থেকে আলাদা নয়। ফুটবল ফেডারেশন বিশেষ দিনে ছিল সরব। অফিসিয়াল ফেসবুক পেজে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে বাফুফে। জামাল ভুঁইয়ার কাছে তিনি বিশেষ, সব সময় এভাবেই পাশে থাকুন, সেই কামনা বেঙ্গল টাইগার্স ক্যাপ্টেনের। দেশ এগিয়ে যাচ্ছে, এগোচ্ছে ক্রীড়াঙ্গন। প্রধানমন্ত্রীর ভালোবাসা, সাহস আগামীর অনুপ্রেরণা। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভ জন্মদিন মানবতার মানসকন্যা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগের টানা তৃতীয় জয় পেল লিভারপুল। অ্যানফিল্ডে আর্সেনালকে 3-1 গোলে হারিয়েছে অলরেডস। অ্যাওয়ে ম্যাচের শুরুতে লাকাজেতের গোলে এগিয়ে যায় আর্সেনাল। লিভারপুল ডিফেন্ডার রবার্টসনের ভুলে গোলের সুযোগ পান তিনি। 28 মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান সাদিও মানে। বিরতির আগে অলরেডদের এগিয়ে দেন রবার্টসন। দ্বিতীয়ার্ধেও আক্রমণের গতি ধরে রাখে ইয়র্গেন ক্লপের শিষ্যরা। বদলি হিসেবে নেমে প্রিমিয়ার লিগ অভিষেকে গোল করেন লিভারপুলের নতুন তারকা ডিয়েগো জোতা। এই জয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে ক্লপের দল। লিভারপুল সহ লিগের 6 বড় দলের বিপক্ষে টানা 28 অ্যাওয়ে ম্যাচে জয়হীন আর্সেনাল। ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে সরাসরি সেটে জিতেছেন টপ ফেভারিট রাফায়েল নাদাল। গেরোসিমোভের বিপক্ষে শুরু থেকে আধিপত্য রাফার। জয় এসেছে 6-4, 6-4, 6-2 গেমে। স্প্যানিশ তারকার লক্ষ্য রোলা গারোর 13তম শিরোপা। অন্যদিকে শুরুতেই ছিটকে গেছেন চতুর্থ বাছাই মেদভেদেভ। ফুচোভিচের কাছে প্রথম 2 সেটে হারের পর রাশিয়ান তারকা তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান, কিন্তু শেষ সেটে আবারও হেরে বাদ পড়েন। প্রথম রাউন্ড সহজেই পার করেছেন অন্যতম ফেভারিট ডমিনিক থিয়েম। ম্যাচ জিতেছেন 6-4, 6-3, 6-3 গেমে। সদ্য ইউএস ওপেন জিতে প্রত্যাশা বাড়িয়েছেন থিয়েম। নারী এককে সেরেনা উইলিয়ামসের শুরুটা ছিল নড়বড়ে। ক্রিস্টিয়ানের বিপক্ষে প্রথম সেট জিততে হয়েছে টাই ব্রেকে। আধিপত্য দেখিয়েছেন, এরপর এক পেশে দ্বিতীয় সেট 6-0 গেমে জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন মার্কিনী কিংবদন্তি। আইপিএলে সুপার ওভারের রোমাঞ্চে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এটি এবারের আসরের দ্বিতীয় ম্যাচ যার নিষ্পত্তি হলো সুপার ওভারে। আগে ব্যাট করে ফিঞ্চ, পাদিকাল ও ডি ভিলিয়ার্সের 50-তে 201 রানের পুঁজি পায় বেঙ্গালুরু। জবাবে রোহিত যাদবের দ্রুত বিদায়ের পর ডিকক ও পান্ডিয়ার ব্যর্থতায় চাপে পড়ে মুম্বাই। সেখান থেকে দলকে টেনে তোলে নিশান কিষান ও কায়রন পোলার্ড। এ দুজনের বিধ্বংসী জুটি লক্ষ্যের কাছে পৌঁছে দেয়। 99 করে কিষানের আউটের পর ম্যাচ গড়ায় সুপার ওভারে, যেখানে নবদীপ সাইনির 6 বলে 7 রান তোলে মুম্বাই। বিপরীতে বুমরার চ্যালেঞ্জ পার করেছেন ভিলিয়ার্স, কোহলি।
আবারও দায়িত্বে এলে অসমাপ্ত কাজ শেষ করার পুরনো প্রতিশ্রুতি সালাউদ্দিন মুর্শিদি প্যানেলের। অন্যদিকে নির্বাচিত হলে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম করার আশ্বাস দিয়েছে শেখ আসলামের সমন্বয় পরিষদ। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলাদা আয়োজনে এসব কথা জানান দুই প্যানেলের প্রার্থীরা। নির্বাচনী বাস্তবতার মধ্যেও বাফুফেতে ভিন্ন আবহ। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন। শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে বাফুফে ভবনের সামনে রোপণ করা হয় ৭৪টি কৃষ্ণচূড়ার চারা। মুজিব কর্নারে বঙ্গবন্ধুর কন্যাকে শুভেচ্ছা জানিয়ে কেক কাটেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। আজকে আপার জন্মদিন, আজকে আবার চাওয়ার কিছু নাই, আপার স্বাস্থ্য যেন ভালো থাকে, এইটাই হলো চাওয়া। অন্যদিকে দোয়া মাহফিলের আয়োজন করে সালাউদ্দিনের বিরোধী পক্ষ সমন্বয় পরিষদ। উপস্থিত ছিলেন আসলাম মহি, মারুফ হাসানরা। দোয়া মাহফিলে কামনা করা হয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু। দুই প্যানেলের আয়োজনেই ঘুরে ফিরে এসেছে নির্বাচন প্রসঙ্গ। ফুটবলের উন্নয়নে প্রধানমন্ত্রীকে পাশে পাওয়ার প্রত্যাশা দুই পক্ষেরই। আমাদের প্রচেষ্টা থাকবে প্রথমত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য একটা আধুনিক স্টেডিয়াম আমরা চাইবো ওনার কাছে। প্রথম একদম ফুটবল, মানে ওখানে ইন্ডিভিজুয়াল ফুটবলই হবে, শুধু অন্য কিছু হবে না ইনশাআল্লাহ। এই জন্মদিনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিছুই চাওয়ার নাই। এই 3 টার্মে যে কাজগুলো আমাদের করতে পারিনি, অসমাপ্ত কাজগুলো আমরা ইনশাআল্লাহ ফুটবল ডেভেলপমেন্টের জন্য করব। ৩ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে বাফুফের নির্বাচন। সালাউদ্দিন মুর্শিদির সমন্বিত পরিষদের সঙ্গে এবার লড়ছে আসলাম মহি, মারুফের সমন্বয় পরিষদ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার বিরোধী সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।